গুড ইভিনিং এভরিওয়ান। চলো তাহলে আজকে ক্লাস 11 অ্যান্ড রিপিটার্স এর জন্য আমাদের আজকে ডে 4 কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম আজকে আমরা আলোচনা করব। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল আমাদের ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার বা তোমাদের হাইসেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল বলো পড়েছিলাম, যেখানে ডুয়াল বিহেভিয়ারে বলেছিলাম যে বস্তুর কণা ধর্ম, পার্টিকেল নেচার বা আমাদের ওয়েভ নেচার দুটোই প্রেজেন্ট থাকে। আর হাইসেনবার্গে আমরা কি বলেছিলাম না, যেটার এক্সাক্ট ভেলোসিটি বা এক্সাক্ট পজিশন অফ অ্যান ইলেকট্রন কিন্তু আমরা সঠিকভাবে একদম যে নির্ভুলভাবে পরিমাপ করতে কিন্তু পারি না। এছাড়া আমরা বোরস মডেল পড়েছিলাম, পরমাণুর গঠন সম্পর্কিত যে বোরস মডেল, তার লিমিটেশনস কিছু পড়েছিলাম। হ্যাঁ, যেগুলো তোমরা আজকে টেস্ট দিয়েছো সেটা পড়েছিলাম। এবার আমাদের আজকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, পরমাণু কোয়ান্টাম বল বিজ্ঞান মডেল। সেখানে কি বলছে দেখো, যে ক্লাসিক্যাল মেকানিক্স বেসড অন নিউটনস লস অফ মোশন successfully describes the motion of all macroscopic objects such as a falling stone, orbiting planet, etc. এই যে ক্লাসিক মেকানিক, এখানে এটা যেটা হচ্ছে আমাদের বেসড অন নিউটনস ল অফ মোশন, যেটা তোমরা ফিজিক্সে পড়েছো অলরেডি, যে নিউটনের গতিসূত্র, তাই তো? নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে এই ক্লাসিক মেকানিক কিন্তু তৈরি হয়েছিল, যেটা কি ডেসক্রাইব করতে সাকসেসফুল হয়েছে না, মোশন অফ অল ম্যাক্রোস্কোপিক অবজেক্টস সাচ অ্যাজ এ ফলিং স্টোন, অরবিটিং প্ল্যানেট। যেমন ধরো এই যে কোনো পতনশীল যে স্টোন মানে পাথর খণ্ড, যেগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক অবজেক্ট মানে বৃহদাকার একটা বস্তু। ম্যাক্রোস্কোপিক মানে বৃহদাকার, মাইক্রোস্কোপিক মানে আণুবীক্ষণিক, যেগুলো আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়, তাই তো? অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা যেগুলো দেখতে হয় সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক অবজেক্ট, আর যেগুলো বৃহদাকার আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক অবজেক্ট। যেমন ধরো পতনশীল কোনো পাথরের খণ্ড বা অরবিটিং প্ল্যানেটস মানে আবর্তনশীল গ্রহগুলো, ঠিক আছে, আবর্তনশীল কোনো গ্রহ, এইগুলোকে, হ্যাঁ, এইগুলোর গতি, এই বৃহদাকার বস্তুগুলোর গতি কিন্তু আমরা মানে সফলভাবে এরা ব্যাখ্যা করতে পেরেছি, তাই তো? যার মধ্যে কি আছে, which have essentially a particle like behavior। তাহলে যার মধ্যে একটা পার্টিকেল লাইক বিহেভিয়ার আছে, তাই তো? তার মানে তার মধ্যে কণা ধর্ম আছে, যেটা আমরা আগে পড়েছি অলরেডি, তাই তো? এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। কণা ধর্ম, কণার বৈশিষ্ট্য আছে। However, it fails when applied to microscopic object। এই মাত্র আমি যেটা বলছিলাম, মাইক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা ফেল মানে এটা ব্যর্থ হয়েছে। যেমন মাইক্রোস্কোপিক অবজেক্ট কোনগুলো, ইলেকট্রন, অ্যাটম, মলিকিউলস, এগুলোর ক্ষেত্রে কিন্তু এইটা অ্যাপ্লাই করা যায়নি। মানে কোনটা, ক্লাসিক মেকানিক্স, যেটা নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, এটা কেবলমাত্র ম্যাক্রোস্কোপিক অবজেক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়েছিল, যাদের মধ্যে কণার বৈশিষ্ট্য আছে, তাই তো? essentially a particle like behavior, কিন্তু it fails when applied to microscopic objects like electron, atom, molecule, etc. এরা যে ক্ষুদ্র আণুবীক্ষণিক যে বস্তুগুলোর ক্ষেত্রে এটা কিন্তু ব্যাখ্যা করতে ফেল করেছে। দিস মেইনলি বিকজ, এর মেইন কারণটা হচ্ছে যে ক্লাসিক মেকানিক্স ইগনোর দ্য কনসেপ্ট অফ ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার স্পেশালি ফর সাব অ্যাটমিক পার্টিকেল। বলছে সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য কিন্তু, স্পেশালি ফর সাব অ্যাটমিক পার্টিকেল, এই বস্তুর যে ডুয়াল বিহেভিয়ার, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, কে বলেছিল এটা? ডি ব্রগলি বলেছিল। আচ্ছা, এই কনসেপ্টটাকে কিন্তু ক্লাসিক মেকানিক ইগনোর করেছিল।
অ্যান্ড দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল, শুধু এই ডুয়াল বিহেভিয়ারটা নয়, মানে ডি ব্রগলির যে ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার এটাকে শুধু ইগনোর করেনি, এরা হাইসেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল ছিল সেটাকেও কিন্তু ইগনোর করেছে এই ক্লাসিক মেকানিক্স। সেই কারণেই কিন্তু মাইক্রোস্কোপিক অবজেক্ট ব্যাখ্যা করতে এরা ব্যর্থ হয়েছে। এবার বলছে দেখো, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট টেকস ইনটু অ্যাকাউন্ট দিস ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার, বলছে কি না আমরা বিজ্ঞানের যে শাখাতে এই যে বস্তুর যে দ্বৈত আচরণ ধারণাকে স্বীকার করেছে, বিজ্ঞানের যে শাখা সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, নট ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু অনলি ম্যাক্রোস্কোপিক অবজেক্ট গুলোকে স্বীকার করেছে, তারা কিন্তু ওই তোমার ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার বা সাব অ্যাটমিক পার্টিকেলদের জন্য আর কি, বা মানে স্পেশালি ফর সাব অ্যাটমিক পার্টিকেল, এটা কিন্তু মনে রাখবে সাব অ্যাটমিক পার্টিকেল মানে পরমাণু বা তোমার ইলেকট্রন প্রোটন এইগুলো, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বা বস্তুর যে দ্বৈত আচরণ এগুলোকে ইগনোর করেছে কে, ক্লাসিক মেকানিক্স। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এদেরকে স্বীকার করা হয়েছে, ক্লাসিক মেকানিক্স এদেরকে ইগনোর করেছে, আর অনিশ্চয়তা নীতি যেটা হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল এটাকেও ইগনোর করেছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এই ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার এটাকে বিজ্ঞানের এই শাখাতে, মানে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে একটা বিজ্ঞানের শাখা, সেখানে এই বস্তুর যে ডুয়াল বিহেভিয়ারটাকে স্বীকার করা হয়েছে। ঠিক আছে, তার নামটাই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স। এবার বলছে দেখো, কোয়ান্টাম মেকানিক্স ইজ আ থিওরিটিক্যাল সায়েন্স that deals with the study of motion of the microscopic object। এই কোয়ান্টাম মেকানিক্স তাহলে কি, এখানে আমাদের কি স্টাডি করব আমরা, মোশন অফ মাইক্রোস্কোপিক অবজেক্ট। তার মানে কি না ওই যে আণুবীক্ষণিক যে আমাদের বস্তুগুলো রয়েছে তাদের গতি, মোশন অফ মাইক্রোস্কোপিক অবজেক্ট তাদের গতি নিয়ে আলোচনা করব, যাদের কি আছে ডুয়াল ম্যাটার অফ ডুয়াল বিহেভিয়ার, মানে তাদের তরঙ্গ ধর্ম আছে আবার কণা ধর্ম আছে, সেটাই এখানে আমরা এই কোয়ান্টাম মেকানিক্সে স্টাডি করব। তাহলে এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল সায়েন্স, এটা ডিল করছে কার সাথে, স্টাডি অফ মোশন অফ মাইক্রোস্কোপিক অবজেক্ট that have both observable wave-like and particle-like properties. It specifies the laws of motion that these objects obey. এই বস্তুগুলো বলছে এই সমস্ত যে বস্তুর যে গতিসূত্রটাকে মানে তার মধ্যে নির্দিষ্টভাবে একদম বলা আছে। It specifies the laws of motion that these objects obey. When quantum mechanics is applied to macroscopic object, বলছে কোয়ান্টাম মেকানিক্স যদি আমি ম্যাক্রোস্কোপিক মানে বৃহদাকার যে বস্তুগুলো তাদের ওপর, স্থূলাকার আর কি বৃহদাকার যে বস্তুগুলো তাদের ওপর, যেটা আমরা বললাম ওই পতনশীল যে পাথর খণ্ডগুলো বা অরবিটিং যে আমাদের প্ল্যানেটস গুলো তাদের উপর যদি আমরা অ্যাপ্লাই করি এই কোয়ান্টাম মেকানিক্সটা, তাহলে কি হবে বলতো, for which wave-like properties are insignificant, মানে কি সেখানে ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে কি আছে আমাদের এসেনশিয়ালি, which have essentially particle-like behavior, তাই তো আমরা বললাম এই মাত্র যাদের কি রয়েছে না পার্টিকেল-লাইক বিহেভিয়ার রয়েছে, তাই তো যারা আমাদের ওই ওয়েভ লাইক প্রপার্টিসটাকে ইগনোর করে, উপেক্ষণীয় মানে উপেক্ষা করে যায়, তাদের ওপর যদি আমি কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাপ্লাই করি, দ্য রেজাল্টস আর দ্য সেম, রেজাল্ট কিন্তু ক্লাসিক মেকানিকদের অনুরূপই হবে। ঠিক আছে, কিন্তু ক্লাসিক মেকানিক যদি অ্যাপ্লাই করি সেটা কিন্তু মাইক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে হবে না, কিন্তু আমি যদি কোয়ান্টাম মেকানিক্সকে ম্যাক্রোস্কোপিকদের উপর অ্যাপ্লাই করি তারা ওয়েভ লাইক প্রপার্টিসটা ইগনোর করে যাবে, তাই তো ইগনোর করে গিয়ে সেম রেজাল্ট দেবে ক্লাসিক মেকানিকের মতোই। হলো, এরপর দেখো কোয়ান্টাম মেকানিক্স কি বলছে, was developed independently in 1926 by Werner Heisenberg and Erwin Schrödinger। এই আরউইন শ্রোডিঞ্জার আর হাইসেনবার্গ কি করলেন 1926 এ
কোয়ান্টাম মেকানিক্সটাকে ওনারা প্রতিষ্ঠা করলেন একদম ইন্ডিপেন্ডেন্ট ভাবে ওনারা 1926 কে হাইসেনবার্গ আর শ্রোডিঞ্জার ওনারা প্রতিষ্ঠা করলেন এই কোয়ান্টাম মেকানিক্সে। হিয়ার however we shall be discussing the quantum mechanics which is based on the ideas of wave motion। আমরা যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করব সেটা কিসের উপর ভিত্তি করে আছে? সেই তরঙ্গ, আমরা তো মানে কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি করব, তরঙ্গ প্রকৃতি, তরঙ্গ বলবিদ্যা, তো এটা একটা কোয়ান্টাম মেকানিক্স মানে সেটা তরঙ্গ গতি ধারণার উপর ভিত্তি করেই তো তৈরি হয়েছে। সেটাই বলছে which is based on the ideas of wave motion। The fundamental equation of quantum mechanics এই যে কোয়ান্টাম মেকানিক্স এর যে একটা আমাদের সমীকরণ, ফান্ডামেন্টাল বলতে মৌলিক সমীকরণ আছে, was developed by শ্রোডিঞ্জার। শ্রোডিঞ্জার কি করলেন না, এই আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর একটা মৌলিক সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন। তার জন্য তিনি আবার নোবেল প্রাইজও পেয়েছিলেন, কিসে জানো? ফিজিক্সে 1933 তে। This equation which incorporates wave particle duality of matter as proposed by de Broglie is quite complex। মানে এই ইকুয়েশনটা কি হয়েছিল না, এই যে ইকুয়েশনটা কি হয়েছিল জানো? which incorporate মানে উনি যে শ্রোডিঞ্জার যে ইকুয়েশনটা দিয়েছিলেন সেখানে ডি ব্রগলি যেটা বলেছিলেন মানে বস্তুর তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে, উভয় ধর্ম বর্তমান, তাই তো? তাই জন্যই তো ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার বলা হয়। ওই যে মানে ডি ব্রগলির ওই মতবাদটাও কিন্তু ওখানে ইনক্লুডেড ছিল, ওই শ্রোডিঞ্জারের ওই ইকুয়েশনে ইনক্লুডেড। তার জন্যই কিন্তু ওটা অনেকটাই কমপ্লেক্স, খুব মানে একটু জটিল টাইপের, যথেষ্টই জটিল এই ইকুয়েশনটা। কারণ এই সমীকরণে ডি ব্রগলির যে মতবাদ, বস্তুর তরঙ্গ কণাবাদ, যেটা অন্তর্ভুক্ত হয়েছে। and knowledge of higher mathematics is needed to solve it। এটার জন্য কিন্তু আমাদের একটা মানে গণিতের ম্যাথমেটিক্সে কিন্তু একটা ভালো জ্ঞান থাকতে হবে এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য। ঠিক আছে, তোমাদের এইখান থেকে মানে খুব রেয়ার কোয়েশ্চেন আসে, খুব মানে একটা মানে ধরে রাখো এই পার্টটা যেটা কোয়ান্টাম মডেল থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। সেখানে মেইন পার্ট হচ্ছে তোমার ওই হ্যাঁ, এই ফার্স্ট প্যারাগ্রাফটা একটু ইম্পর্টেন্ট, যেখানটা কোয়ান্টাম মেকানিক্সটা কি সেটা বলেছি। আর এখানে এই প্যারাটা একটু ইম্পর্টেন্ট, দেখো। For a system such as an atom or a molecule whose energy does not change with মানে বলছে for a system মানে কি রকম সিস্টেমটা হবে না, অ্যাটম অথবা মলিকিউল গুলো যার এনার্জিটা চেঞ্জ হবে না টাইমের সাথে। ঠিক আছে, টাইমের সাথে তার এনার্জি, শক্তির পরিমাণ কিন্তু বদল হবে না, পরমাণু বা মল, এরকম একটা সিস্টেমে দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন রিটেন অ্যাজ এইচ সাই, এটাকে না সাই বলা হয়, পিএসআই, এই সিম্বলটাকে সাই বলে, পিএসআই, সাই, H psi equal to E psi, where H bar is a mathematical operator called Hamiltonian। এইখান থেকে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে ফর এনইটি এন্ড জেই জন্য। এটা কিন্তু এনইটি আর জেই দুটোর জন্যই বলছি, কিন্তু ইম্পর্টেন্ট যে H bar is a mathematical operator called Hamiltonian, বা এই ইকুয়েশনটা দিয়ে একটা কোশ্চেন আসতে পারে, H psi equal to E psi, যেখানে H টা কি, বা তোমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাই রিটেন অ্যাজ কিভাবে লেখা হয় সেটা লিখে দিল, সেটা চারটে অপশন দিয়ে দিল, কোনটা ঠিক তোমাকে চুজ করতে হবে। এইভাবে কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। এবং এখান থেকে ধরো মানে কোন সিস্টেম এখানে ইউজ হবে যে তার এনার্জিটা ডাজ নট চেঞ্জ উইথ টাইম, এটা রাইট একটা অপশন দিয়ে দিল, বাকিগুলো রং দিয়ে দিল, তোমাকে সেখান থেকে তাহলে সিলেক্ট করতে হবে এইভাবে। তাহলে এইচটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেটর, মানে আমি তোমার যেটাকে বাংলায় বলে গাণিতিক চালক।
তার থেকে দেখো আমাদের ইংলিশটা কত ইজি, গাণিতিক চালক বাবা, মানে এই সিস্টেমটাকে অপারেট করছে। ঠিক আছে, একটা সিস্টেমকে অপারেট করার জন্য তো একজন অপারেটর দরকার হয়, সেইটাকে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে এই সিস্টেমটা, মানে তোমার টাইমের সাথে এনার্জি চেঞ্জ হবে না মলিকিউল বা অ্যাটমের, সেই সিস্টেমটাকে অপারেট করছে এই এইচ বার, যেটাকে কি বলে এই ম্যাথমেটিক্যাল অপারেটরটাকে হ্যামিল্টনিয়ান বলে। ঠিক আছে, শ্রোডিঞ্জার gave a recipe for constructing this operator from the expression for the total energy of the system। বলছে এই যে সিস্টেমের টোটাল এনার্জিটাকে প্রকাশকারী একটা রাশিমালা দিয়েছিলেন শ্রোডিঞ্জার। কনস্ট্রাক্টিং দিস অপারেটর, এই যে অপারেটরটা, এই অপারেটরটাকে কনস্ট্রাক্ট করার জন্য সেটা কি করবে না, সিস্টেমের যে টোটাল এনার্জিটা সেটা এক্সপ্রেস করবে। ঠিক আছে, এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন দিতে পারে। তাহলে শ্রোডিঞ্জার গেভ এ রেসিপি যেখানে কনস্ট্রাক্টিং দিস অপারেটর ফ্রম দ্য এক্সপ্রেশন ফর দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, তাহলে সিস্টেমের টোটাল এনার্জিটাকে এক্সপ্রেস করার জন্য শ্রোডিঞ্জার ওই অপারেটর গঠন করার একটা প্রণালী দিয়েছিলেন। ঠিক আছে, the total energy of this system takes into account the kinetic energy of all the subatomic particles like electron, nuclei, এছাড়া attractive potential between the electron and nuclei and repulsive potential among the electron and nuclei individually। কি বলছে না, বলছে এই যে সিস্টেমটার টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, মানে সিস্টেমের যে মোট শক্তিটা হিসাবে তিনি কি করেছিলেন, সাব অ্যাটমিক পার্টিকেলস এর গতি শক্তিটা, কাইনেটিক এনার্জি অফ অল সাব অ্যাটমিক, সমস্ত সাব অ্যাটমিক পার্টিকেলের গতি শক্তি, যেমন ইলেকট্রন, নিউক্লিয়াই, এছাড়া অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াই, সেটা হচ্ছে কি না, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে একটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল, মানে হচ্ছে যে একটা আকর্ষণ জনিত একটা বিভব, পোটেনশিয়াল মানে কি বিভব, বাংলায় বলে তোমরা পড়েছো পোটেনশিয়াল, বা তোমার রিপালসিভ পোটেনশিয়াল অ্যামং দ্য ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াই ইন্ডিভিজুয়ালি। বলছে ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে বিকর্ষণ জনিত বিভব সেটা স্বতন্ত্রভাবে কাজ করে বলে উনি কিন্তু ভেবেছিলেন। তাহলে সিস্টেমের মোট শক্তি হিসেবে শ্রোডিঞ্জার কি ভাবলেন, যে অল দ্য সাব অ্যাটমিক পার্টিকেল, মানে কাইনেটিক এনার্জিটা, গতিশক্তিটা, ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে আকর্ষণজনিত বিভব বা বিকর্ষণজনিত বিভব, এরা স্বতন্ত্রভাবে কাজ করে বলে উনি ভেবেছিলেন। এই সমীকরণের সমাধান থেকে এই যে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইচ বার সাই ইকুয়াল টু ই সাই, এখান থেকে কিন্তু তো মানে আমি কিসের সলিউশন, মানে ই আর সাই এর মানটা আমি জানতে পারি এই সমীকরণের সমাধান থেকে। চলো তাহলে এখান থেকে তোমরা একটা এমসিকিউ করে নাও, যেটাতে বলছে যে ইন দা নাম্বার 1 দিয়ে অ্যানসারটা লেখো। ইন দা শ্রোডিঞ্জার ইকুয়েশন এইচ বার ইজ এ নাম্বার অফ, মানে অপশন নাম্বার এ হচ্ছে যে a mathematical operator called Hamiltonian operator introduced by Schrodinger from the expression for the total energy of the system, C both A and B, and D হচ্ছে none of the above। তাহলে যেটা বলছিলাম, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম টাইপের আসতে পারে, এখান থেকে কিন্তু এরকম ধরনের কোশ্চেনই আসতে পারে। দেখো একদম যেটা একদম লাইন তুলে কোশ্চেন দিয়েছে, একটু ভেবে লিখবে 1 এর এ বি সি অর ডি কোনটা হবে, তোমরা লাইভ চ্যাটে কিন্তু 1 নাম্বার দিয়ে অ্যানসারটা লিখবে। তাহলে কি পড়ালাম না, শ্রোডিঞ্জার ইকুয়েশনে এইচ বার হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর কল্ড হ্যামিল্টনিয়ান অপারেটর বলে। এই মাত্র আমরা বললাম যে এইচ বার কি, এইচ বারটাই কিন্তু এখানে এই সিস্টেমটাকে অপারেট করে। এছাড়াও কিন্তু
অপশন নাম্বার বি তে দেখো, ইন্ট্রোডিউসড বাই শ্রোডিঞ্জার ফ্রম দ্য এক্সপ্রেশন ফর দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এই যে সিস্টেমের টোটাল এনার্জিটাকে এক্সপ্রেস করার যে আমাদের একটা প্রণালী, এটাও কিন্তু শ্রোডিঞ্জার দিয়েছিলেন, তাই তো? তার মানে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। 1 এর সি, বোথ এ এন্ড বি, তাই তো? এইচ বার তাহলে একটা ম্যাথমেটিক্যাল অপারেটর কল্ড হ্যামিল্টনিয়ান অপারেটর এন্ড it is introduced by Schrodinger from the expression for the total energy of the system। তাহলে 1 এর সি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো, হাইড্রোজেন অ্যাটম এন্ড দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং তার সাথে হাইড্রোজেন পরমাণু কিভাবে রিলেটেড দেখো। এখানে দেখো, when Schrodinger equation is solved for hydrogen atom, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জার সমীকরণ প্রয়োগ করে যে সমাধানটা আমরা পেলাম, the solution gives the possible energy level possible energy levels the electron can occupy। বলছে ইলেকট্রন যেসব শক্তি স্তরে আছে সেই সম্ভাব্য শক্তি স্তরগুলো আমরা পেলাম। সলিউশন গিভস দ্য পসিবল এনার্জি লেভেল দ্য ইলেকট্রন ক্যান অকুপাই। ইলেকট্রন গুলো মানে আমাদের যে সকল যে সম্ভাব্য শক্তি স্তরে থাকতে পারে সেটা আমরা কিন্তু এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রয়োগ করে একটা সমাধান পেলাম। তার থেকে আমরা জানতে পারলাম ইলেকট্রন গুলো কোন 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 শক্তি স্তরে উপস্থিত আছে এবং সম্ভাব্য যে শক্তি স্তরগুলো দখল করে থাকে ইলেকট্রন, সেটা জানতে পারলাম। দ্য করেসপন্ডিং ওয়েভ ফাংশন, যেটা আমরা সাই of the electron associated with each energy level, বলছে প্রত্যেকটা যে শক্তি স্তর each energy level, প্রত্যেকটা শক্তি স্তরের সাথে যে সম্পর্কিত অ্যাসোসিয়েটেড হয়ে আছে যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলোর সংশ্লিষ্ট যে ওয়েভ ফাংশন মানে হচ্ছে এখানে তরঙ্গ অপেক্ষক। ওয়েভ ফাংশন যাকে এই সাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই সাই ইকুয়াল টু ই সাই, এই সমীকরণে সাইটা তাহলে কি হলো? ওয়েভ ফাংশন। মানে কি জানো? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন অ্যান অ্যাটম। দ্যাট মিনস পরমাণুতে ইলেকট্রন গুলো পাওয়ার, ইলেকট্রন গুলো কোন শক্তি স্তরে আছে এই পাওয়ার যে প্রবাবিলিটিটা, সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন সাই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে প্রত্যেকটা শক্তি স্তরের সাথে অ্যাসোসিয়েট হয়ে আছে এরকম ইলেকট্রন গুলোর সংশ্লিষ্ট তরঙ্গ অপেক্ষকের মান আমরা জানতে পেরেছি। কিভাবে? না, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করে একটা সলিউশন যেটা পেয়েছি তার থেকে জানতে পেরেছি। This quantized energy state, এই যে quantized energy state টা and corresponding wave function which are characterized by a set of 3 quantum number, বলছে এই যে নির্দিষ্ট শক্তি সম্পন্ন যে শক্তি স্তরগুলো, এনার্জি লেভেল গুলো, আর তার সাথে যে সংশ্লিষ্ট যে তরঙ্গ অপেক্ষকের আমাদের ক্যারেক্টারাইজ কি করে করব? বাই এ সেট অফ 3 কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা আবার নেক্সট পার্টে পড়বো অলরেডি। তার আগে কিছুটা জেনে রাখবো যে কোয়ান্টাম নাম্বার 4 রকমের হয়। তার মধ্যে 3টে কোয়ান্টাম নাম্বার হচ্ছে মুখ্য, গৌণ আর চুম্বকীয়, আর একটা আছে ঘূর্ণন। আর এদের ডিটেলসটা আমরা নেক্সট টপিকে কিন্তু পড়বো। which are characterized by a set of 3 quantum number, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, গৌণ কোয়ান্টাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l and ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার n। এই 3টে কোয়ান্টাম সংখ্যা দ্বারাই কি প্রয়োজন হয়, কি জন্য? না, এই যে সংশ্লিষ্ট এই যে ওয়েভ ফাংশনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা আমাদের প্রকাশ করার জন্য। ঠিক আছে, যেটা arise as a natural consequence in the solution of the Schrodinger equation। এই Schrodinger equation এ এটা কিন্তু একদম কি বলবো মানে প্রাকৃতিক সমাধান থেকে, ন্যাচারাল কনসিকুয়েন্স ইন দ্য সলিউশন অফ দ্য Schrodinger equation। কি বলছে? এই যে আমাদের 3টে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু Schrodinger equation-এ প্রাকৃতিক যে সমাধান সেটা থেকেই পাওয়া যাবে। When an electron is in any energy state,
যখন ইলেকট্রনটা কোনো শক্তি স্তরে অবস্থান করে আছে, the wave function corresponding to that energy state contain all information about the electron। বলছে যে ইলেকট্রন ধরো কোনো একটা শক্তি স্তরে আছে, তখন সেই শক্তি স্তরের অনুরূপ যে তরঙ্গ অপেক্ষক, সেই শক্তি স্তরের অনুরূপী তো তরঙ্গ অপেক্ষকটা, তাই তো? সেখানে আমরা বললাম না যে প্রত্যেকটা শক্তি স্তরের সাথে সম্পর্কিত ইলেকট্রনগুলির যে সংশ্লিষ্ট তরঙ্গ অপেক্ষকের মান আমরা জানতে পারি শ্রোডিঞ্জার ইকুয়েশনের সমাধান থেকে। সেটাই বলছি, যখন একটা ইলেকট্রন কোনো শক্তি স্তরে অবস্থান করে আছে, তাহলে সেই এনার্জি স্টেটের মতোই যে তরঙ্গ অপেক্ষক ওয়েভ ফাংশনটা, সেখান থেকে আমরা ইলেকট্রনের সব তথ্য পেয়ে যেতে পারি। সেটাই বলছে তো, ওয়েভ ফাংশন করেসপন্ডিং টু দ্যাট এনার্জি স্টেট contain all information about the electron। ঠিক আছে, the wave function is a mathematical function। এই যে wave functionটা, এটা একটা কি গাণিতিক অপেক্ষক, তরঙ্গ অপেক্ষক হচ্ছে একটা গাণিতিক অপেক্ষক। wave function is a mathematical function whose value depends, এখান থেকে একটা তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ তাহলে আসতে পারে যে ওয়েভ ফাংশনের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে। তখন তো আর পুরো লাইনটা ধরে তুলে দিল না, ওয়েভ ফাংশন ইজ আ ম্যাথমেটিক্যাল ফাংশন হুজ ভ্যালু ডিপেন্ডস আপন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, ডাজ নট ক্যারি এনি ফিজিক্যাল মিনিং। কি বলছে, যেটা পরমাণুতে ইলেকট্রনের অবস্থানটা কোন শক্তি স্তরে হবে সেটার উপর ডিপেন্ড করে, কোনো ফিজিক্যাল মিনিং, ভৌত যে তাৎপর্য এরা ক্যারি করে না, ডাজ নট ক্যারি এনি ফিজিক্যাল মিনিং। তাহলে কোনো ভৌত তাৎপর্য এরা ক্যারি করে না এই তরঙ্গ অপেক্ষকটা। ঠিক আছে, এই ওয়েভ ফাংশন একটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা ডিপেন্ড করে যার ভ্যালুটা কিসের উপর, মানে সাই এর ভ্যালু, বুঝতে পারছো তো? সাই এর ভ্যালুটা এইচ সাই ইকুয়াল টু ই সাই, এই সাই এর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে? এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসতে পারে। এই এমসিকিউ, এই টাইপের এমসিকিউ, এই যে ইকুয়েশন টাইপ, সেই জন্য এই মানে এগুলো তো ইকুয়েশন টাইপ এমসিকিউ বা ম্যাথমেটিক্যাল টাইপ, তো সেই জন্য কিন্তু এটা এনইটি আর জেই দুটোর জন্যই ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের অবস্থানের উপর নির্ভর করে। ঠিক আছে, কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, পরমাণুতে ইলেকট্রনের অবস্থানের উপর নির্ভর করে, ডাজ নট ক্যারি এনি ফিজিক্যাল মিনিং, ভৌত তাৎপর্য এরা ক্যারি করে না। such wave function of hydrogen or hydrogen like species with one electron, বলছে যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক স্পিসিস, মানে হাইড্রোজেনের মতোই কোনো আয়নের জন্য যাদের একটা মাত্র ইলেকট্রন আছে, সেই রকম তরঙ্গ অপেক্ষক ওয়েভ ফাংশনকে অ্যাটমিক অরবিটাল বলে। অ্যাটমিক অরবিটাল, অ্যাটম মানে কি পারমাণবিক, অরবিটাল তাহলে অ্যাটমিক অরবিটাল। এই লাইনটাও কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ওয়েভ ফাংশন গুলোকে কি বলে? অ্যাটমিক অরবিটাল, মানে হাইড্রোজেন আর হাইড্রোজেনের মতো মানে তুলনীয় কিছু যে আয়ন গুলো যাদের একটাই ইলেকট্রন আছে, মনে রাখতে হবে which have one electron, only one electron আছে, তাদেরকে অ্যাটমিক অরবিটাল বলা হয়। such wave function pertaining to one electron species are called one electron system। তাহলে একটা ইলেকট্রন যুক্ত যে পরমাণু বা আয়নের এই যে ওয়েভ ফাংশনটাকে বলা হয় ওয়ান ইলেকট্রন সিস্টেম, এক ইলেকট্রন পদ্ধতি। ঠিক আছে, এক ইলেকট্রন পদ্ধতি। তাহলে এক ইলেকট্রন পদ্ধতি, এই যে এক ওয়ান ইলেকট্রন সিস্টেম, এটাও কিন্তু একটা শর্ট এমসিকিউ এর জন্য আসতে পারে। একটা ইলেকট্রন যুক্ত পরমাণু বা আয়নের এই যে ওয়েভ ফাংশন, এটাকে কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেম বলা হয়। এবার দেখো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর এমসিকিউ, the probability of finding an electron at a point within an atom। বলছে একটা পরমাণুর মধ্যে একটা বিন্দুতে ইলেকট্রনকে পাওয়ার যে সম্ভাবনা, সেটা is proportional to the value of mod psi square at that point। সেই বিন্দুতে psi square এর ভ্যালুর সাথে কিন্তু একদম প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। তাহলে পরমাণুর কি বলছে না, the probability of finding an electron at a point within an atom, তার মানে পরমাণুর মধ্যে ইলেকট্রনকে সে একটা বিন্দুতে পাওয়ার সম্ভাবনাটা, সেই বিন্দুটার at that point is proportional to the mod psi square।
সেই সাই স্কোয়ারের মানের সাথে কিন্তু এটা সমানুপাতিক হয়। ঠিক আছে, এই লাইনটা থেকেও কিন্তু এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই কিন্তু তোমরা এনসিইআরটি তে মার্ক করবে। The quantum mechanical result of the hydrogen atom successfully predict all aspects of hydrogen atom spectrum, including some phenomena that could not be explained by Bohr model. তাহলে বলছে এই যে হাইড্রোজেন পরমাণুর জন্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল তো পড়ছিলাম, যে রেজাল্ট আমরা পেলাম তার সাহায্যে কিন্তু আমরা এই যে হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম মানে হাইড্রোজেনের যে রেখা বর্ণালীকে আমরা ব্যাখ্যা করতে সাকসেসফুল হয়েছি। এছাড়া বোর মডেলের সাহায্যে ধরো যেগুলো ব্যাখ্যা করা যায়নি সেগুলো এই কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা গেছে। বোর মডেলের সাহায্যে যে ঘটনা ব্যাখ্যা করতে পারিনি তাদেরকেও কিন্তু আমি এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তাহলে এই দেখো এইখান থেকে কিন্তু এই যে হাইড্রোজেন পরমাণুর যে আমাদের কোয়ান্টাম মেকানিক্স থেকে যে ফলাফল পাওয়া যায় তার সাহায্যে আমরা কি ব্যাখ্যা করতে পারি, তাহলে হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম, এটাও কিন্তু একটা এমসিকিউ এর জন্য কোশ্চেন তোমাদের আসতে পারে, কিন্তু তার আগে যেগুলো বললাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন টু মাল্টি ইলেকট্রন অ্যাটম প্রেজেন্ট এ ডিফিকাল্টি। এই যে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের প্রয়োগ কিসের ওপর, না আমরা তো একটা ইলেকট্রন যুক্তর উপর প্রয়োগ করলাম, তাই তো? হাইড্রোজেন বা হাইড্রোজেন পরমাণু সদৃশ কোনো আয়নে যাদের একটা মাত্র ইলেকট্রন আছে তাদের উপর আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করেছি। কিন্তু যদি আমি বহু ইলেকট্রন মানে মাল্টি ইলেকট্রন অ্যাটমের ওপর এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কি কি? The Schrodinger equation cannot be solved exactly for a multi-electron atom. বলছে Schrodinger equation কিন্তু এই মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে সঠিকভাবে সমাধান করা যায় না। This difficulty can be overcome. এই যে এই সমস্যাটা আমরা কি করে ওভারকাম করব? By using approximate method. একটা approximate মেথডের মাধ্যমে মানে অনুমান ভিত্তিক একটা প্রসেসের মাধ্যমে। Such calculations with the aid of modern computers so that আমরা যে আমাদের যে মডার্ন কম্পিউটার যদি তার সাহায্যে যদি গণনা করে ক্যালকুলেট করি তাহলে সেটা কি দেখাবে? সেটা দেখাবে যে orbitals in atom other than hydrogen do not differ in any radical way from the hydrogen orbitals discussed above. বলছে আধুনিক কম্পিউটারের সাহায্যে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হাইড্রোজেন ছাড়া যে কোনো পরমাণুর কক্ষকের সাথে হাইড্রোজেন কক্ষের কোনো পার্থক্য নেই, সেটা আমরা আগেই বলেছি, তাই তো? Do not differ in any radical way. এটা কিন্তু মডার্ন কম্পিউটারের সাথে ক্যালকুলেট করলে দেখা যাবে, কিন্তু মেন প্রিন্সিপাল যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে কনসিকুয়েন্স অফ ইনক্রিজড নিউক্লিয়ার চার্জ। মানে এটা একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফটা থেকে বলছি এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে যে প্রিন্সিপাল ডিফারেন্সটা কোথায় আছে, না কনসিকুয়েন্স অফ ইনক্রিজড নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয় যে চার্জটা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয় আধান বৃদ্ধির সাথে সাথে এটা কিন্তু পরিবর্তন হয়, পার্থক্য ঘটে। তাহলে হাইড্রোজেন ছাড়া যে কোনো পরমাণুর কক্ষের সাথে হাইড্রোজেন কক্ষের এমনি কোনো মৌলিক পার্থক্য নেই, শুধুমাত্র একটা প্রিন্সিপাল ডিফারেন্স আছে, ইনক্রিজড নিউক্লিয়ার চার্জ, consequence of increased nuclear charge. Because of these, all the orbitals are somewhat contracted. কেন না এই জন্যই তো সমস্ত কক্ষগুলো একটু কন্ট্রাক্টেড মানে সংকুচিত অবস্থায় থাকে কক্ষগুলো, যেহেতু এরা নিউক্লিয় চার্জ ইনক্রিজ করার সাথে সাথে ডিফারেন্ট হয়ে যায়। Unlike orbitals of hydrogen or hydrogen-like species whose energy depend only on the quantum number n, বলছে হাইড্রোজেন পরমাণু কক্ষ বা হাইড্রোজেনের মতন যে পরমাণু কক্ষে শক্তির পরিমাণটা whose energy
ডিপেন্ডস, কিসের উপর ডিপেন্ড করে? কোয়ান্টাম নাম্বার n, মানে মুখ্য কোয়ান্টাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর উপর ডিপেন্ড করে। কিন্তু the energies of the orbital in multi electron atom, যদি সেটা বহু ইলেকট্রন বিশিষ্ট হয় তাহলে শক্তির পরিমাণ কিসের উপর ডিপেন্ড করে? whose energy depends on quantum number n and n। এইটাও কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোয়ান্টাম নাম্বার n আর n মানে প্রিন্সিপাল আর অ্যাজিমুথাল মানে গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। যদি সেটা বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হয় তাহলে সেটার শক্তির পরিমাণটা n আর l এর উপর ডিপেন্ড করবে। আর যদি সেটা হাইড্রোজেন পরমাণু কক্ষ বা তার মতন সিমিলার কিছু পরমাণু কক্ষ হয় তার শক্তির পরিমাণটা only depends on the quantum number n, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে তোমরা আরেকটা এমসিকিউ করে নাও। নাম্বার 2 দিয়ে লাইভ চ্যাটে অপশনটা ঝটপট লিখে ফেলো। probability of finding an electron at a point within an atom is A, B, C না D? কোন অপশনটা কারেক্ট? তোমরা নাম্বার 2 এমসিকিউ নাম্বার 2 দিয়ে কারেক্ট অপশনটা লিখবে লাইভ চ্যাটে। এই কোশ্চেনটা কিন্তু এই যে টপিকটা এতক্ষণ পড়ালাম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে। তাহলে probability of finding an electron at a point within an atom, এমসিকিউ নাম্বার 2 এর অপশন বি ইজ দা কারেক্ট অপশন। যেটা কি বললাম? মোট সাইজ স্কয়ারের সাথে সেই বিন্দুতে সাইজ স্কয়ারের সাথে প্রপোর্শনাল মানে সমানুপাতিক। একটা পরমাণুতে ইলেকট্রনের উপস্থিতির প্রবাবিলিটিটা আমরা যদি একটা বিন্দুতে দেখতে চাই তাহলে সেটা কিসের সাথে সমানুপাতিক? মোট সাইজ স্কয়ারের সাথে সেই বিন্দুতে। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অপশন। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফিচার্স অফ দা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে, সেগুলোর মধ্যে দেখো নাম্বার 1 হচ্ছে দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন অ্যাটম ইজ কোয়ান্টাইজড। বলছে পরমাণুতে অবস্থিত যে ইলেকট্রন গুলো তার এনার্জিটা কিন্তু কোয়ান্টাইজড হয়। পরমাণুতে উপস্থিত একটা ইলেকট্রনের শক্তি কোয়ান্টাইজড হয়, তার মানে কি? ক্যান অনলি হ্যাভ সার্টেন স্পেসিফিক ভ্যালু। তার মানে এটার কিছু স্পেসিফিক ভ্যালু আছে, সেই শক্তিটার মানে একটা নির্দিষ্ট মান থাকে। ঠিক আছে, ঠিক আছে, নির্দিষ্ট মান থাকবে সেই শক্তিটার। ফর এক্সাম্পল দেখো, when electrons are bound to the nucleus in atom, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়, বাউন্ড করে একটা পরমাণুর মধ্যে, তখন কিন্তু এই পরমাণুতে অবস্থিত যে ইলেকট্রনের শক্তিটা কোয়ান্টাইজড হয়। এটা এক্সাম্পল থ্রু বললাম যে ক্যান অনলি হ্যাভ সার্টেন স্পেসিফিক ভ্যালু, তার মানে তার একটা শুধুমাত্র নির্দিষ্ট একটা মান থাকে। Number 2 দেখো, the existence of quantized electronic energy level is a direct result of the wave-like properties of electron। বলছে and একটা বলে নি যে electron and are allowed solution of Schrodinger wave equation। বলছে এই যে আমাদের কোয়ান্টাইজড ইলেকট্রনীয় এনার্জি লেভেলটা, এর যে এক্সিস্টেন্স মানে কি? মানে হচ্ছে এটার অস্তিত্বটা কি হয় না, ইলেকট্রনের যে আমাদের ওয়েভ নেচার আছে না, ইলেকট্রনের যে ওয়েভ নেচারের বৈশিষ্ট্য আর শ্রোডিঞ্জার তরঙ্গের যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের থেকে যে সমাধান পাওয়ার কথা তাই পাওয়া যায়। বুঝলে? তাহলে এক্সিস্টেন্স অফ কোয়ান্টাইজড ইলেকট্রনিক এনার্জি লেভেলটা ডিরেক্টলি রেজাল্ট, এটা হচ্ছে কি পাওয়া যায় না, এর অস্তিত্বটা ইলেকট্রনের তরঙ্গ সদৃশ বৈশিষ্ট্য আর শ্রোডিঞ্জার তরঙ্গ ইকুয়েশন, যেটা বললাম ওই যে সলিউশন অফ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সমাধান পাওয়ার কথা যেটা, সেটাই পাওয়া যায়। নাম্বার 3 দেখো, both the exact position and exact velocity of an electron in an atom cannot be determined simultaneously।
বলছে কি না আমাদের এই যেটা আমরা হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে পড়েছিলাম যে সঠিক অবস্থান বা সঠিক ভেলোসিটি যেটা একটা ইলেকট্রনের, একটা পরমাণুর মধ্যেকার ইলেকট্রনের ক্যান নট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি, এটা কিন্তু সাইমালটেনিয়াসলি ভাবে ডিটারমাইন করা যায় না। The path of an electron in an atom therefore can never be determined or known accurately। তাহলে আমরা পরমাণুর মধ্যে থাকা যে ইলেকট্রনের গতিপথটা কখনোই সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। সেই কারণেই এমনি এর পরে মানে পরবর্তীকালে যেগুলো আমরা আরো টপিক গুলো পড়বো সেখানে কিন্তু তোমরা পরমাণুর যে বিভিন্ন বিন্দুতে যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করা হবে। আর লাস্ট দুটো পয়েন্ট দেখো, এই আমাদের ওয়েভ নেচার, আমাদের তোমার কোয়ান্টাম মেকানিক্যাল মডেল যেটা বলছিলাম, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটমের আরো দুটো ফিচার্স আছে। নাম্বার 4 দেখো, an atomic orbital is the wave function psi for an electron in an atom। বলছে পরমাণুতে যে ইলেকট্রনের জন্য অ্যাটমিক অরবিটাল মানে কি পারমাণবিক কক্ষ, একটা পারমাণবিক কক্ষ হচ্ছে একটা তোমার পরমাণুর ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক, তাই তো ওয়েভ ফাংশন যেটা তখন বলছিলাম psi। whenever an electron is described by a wave function, যখন একটা ইলেকট্রনকে তুমি ওয়েভ ফাংশন দ্বারা ডেসক্রাইব করবে, we say that the electron occupies that orbital। মানে আমরা যে ওয়েভ ফাংশন দিয়ে ইলেকট্রনটাকে ডেসক্রাইব করব তার মানে সেই অরবিটালটাই অবস্থিত আছে ইলেকট্রনটা, আমরা বলি সেটাই তো বলি। since many such wave functions are possible for an electron, তাহলে একটা ইলেকট্রনের জন্য তাহলে অনেক তরঙ্গ অপেক্ষক আমাদের পসিবল হতে পারে। there are many orbitals in an atom, তাহলে এই পরমাণুর মধ্যে কিন্তু many atomic orbitals গুলো আছে। this one electron orbital wave function or orbitals form the basis of electronic structure of atom। তাহলে একটা ইলেকট্রনকে যখন আমি একটা ওয়েভ ফাংশন দ্বারা ডেসক্রাইব করছি তাহলে আমি বলতে পারছি দ্য ইলেকট্রন অকুপাইজ দ্যাট অরবিটাল, মানে সেই কক্ষপথেই ইলেকট্রনটা অবস্থিত আছে। এবার একটা ইলেকট্রনের জন্য মানে মেনি ওয়েভ ফাংশন মানে তরঙ্গ অপেক্ষক গুলো পসিবল হতে পারে। there are many atomic orbitals in an atom। তাহলে পারমাণবিক কক্ষকও তাহলে পরমাণুর মধ্যে অনেকগুলো আছে। এই যে আমাদের এক ইলেকট্রন কক্ষক তরঙ্গ অপেক্ষক যেটা বলছে one electron orbital wave function or orbitals form the basis of the electron structure of atom। বলছে ইলেকট্রনীয় গঠনের ভিত্তিতে কক্ষকের মানে উৎপত্তি হয়। কিভাবে পরমাণুর কক্ষকের উৎপত্তি হবে না, ইলেকট্রনের গঠনের ভিত্তিতে। in each orbital the electron প্রত্যেকটা কক্ষকে কি হয়, in each orbital প্রত্যেকটা কক্ষকের ক্ষেত্রে the electron has a definite energy, এটা কিন্তু একটা নির্দিষ্ট শক্তি আছে। এবার দেখো যে হলো এটা in each orbital electron has a definite energy, তাহলে ইলেকট্রনের কিন্তু একটা নির্দিষ্ট শক্তি আছে প্রত্যেকটা কক্ষকেই। an orbital cannot contain an orbital একটা কক্ষকের মধ্যে কিন্তু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে, হাইয়েস্ট কিন্তু নাম্বার 2 একটা কক্ষকে। তাহলে an orbital cannot contain more than 2 electron in a multi-electron atom। যেগুলো মাল্টি ইলেকট্রন মানে বহু ইলেকট্রন মানে যুক্ত যে পরমাণুগুলো, সেই ইলেকট্রনস আর filled in various orbital in the order of increasing energy। শক্তি বৃদ্ধির সাথে সাথে সেই শক্তি বৃদ্ধির ক্রম অনুযায়ী আর কি in order of increasing energy এরা ইলেকট্রন দ্বারা ফুলফিল মানে ফিল্ড হয় ভেরিয়াস অরবিটালে, বিভিন্ন কক্ষকে বহু ইলেকট্রন যুক্ত যে পরমাণুগুলো সেখানে ইলেকট্রন গুলো ফিল হয় in various orbital in the order of increasing energy। বোঝা গেল? for each electron of a multi-electron atom বলছে যে
For each electron of a multi-electron atom, there shall therefore be an orbital wave function characteristic of the orbital it occupies. কি বুঝলে না? এটা হচ্ছে যে এই জন্যই এই যে শক্তির যে একটা বৃদ্ধির যে ক্রম অনুসারে ইলেকট্রনটা পূর্ণ হচ্ছে বিভিন্ন কক্ষকে, কিসের ক্ষেত্রে? একটা বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে। তাই এই একটা মাল্টি ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে প্রত্যেকটা ইলেকট্রন যে কক্ষকে উপস্থিত থাকবে সেই কক্ষকের তরঙ্গ অপেক্ষক বিশিষ্টই হবে। কি বললাম? প্রত্যেকটা ইলেকট্রন যে কক্ষকে উপস্থিত থাকবে, ইলেকট্রন গুলো তো একটা কক্ষকে উপস্থিত থাকবে, যে কক্ষকে উপস্থিত থাকবে সেই অরবিটালেরই ওয়েভ ফাংশনের মতোই ক্যারেক্টারিস্টিক বিষয় হবে আর কি, মানে তরঙ্গ অপেক্ষক বিশিষ্টই হবে সেই কক্ষকে। ঠিক আছে? All the information about the electron in an atom is stored in its orbital wave function psi. কি হলো না? এই যে ওয়েভ ফাংশন psi, অরবিটাল কক্ষক যে অরবিটাল ওয়েভ ফাংশন psi এর মধ্যে কিন্তু একটা পরমাণুর ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন কিন্তু ওর মধ্যে স্টোর করা থাকে, আমরা আগেও কিন্তু পড়েছি। And quantum mechanics makes it possible to extract this information out of psi. তাহলে এই psi এর মধ্যে তো পরমাণুর ইলেকট্রনের সমস্ত তথ্য সঞ্চিত থাকে। আমরা কোয়ান্টাম মেকানিক্স এর সাহায্যে কি করব না, এই psi এর মানটা পেয়ে গেলেই তাহলে আমরা ইলেকট্রনের সব ইনফরমেশন পেয়ে যাব, তাই তো? তাহলে গোটা ব্যাপারটা বুঝতে পারলে তো যে psiটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে কোয়ান্টাম মেকানিক্স যেহেতু মডেল, আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন পেয়েছি, H বার psi ইকুয়াল টু E psi, তাই psi এর মান জানলে psi এর মধ্যে যদি আমাদের ইলেকট্রনের সব তথ্য সঞ্চয় করা থাকে, তাহলে আমরা psi এর মান যদি জেনে যাই কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে, তাহলে ইলেকট্রনের সব আমরা থিওরি পেয়ে যাব। লাস্ট আমাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের, সেটা হচ্ছে আমরা আগেও পড়লাম এটা, সেটা হচ্ছে probability of finding an electron within an atom at a point is proportional to the square of the orbital wave function, তাই তো? square of the orbital wave function at that point. তাহলে তরঙ্গ অপেক্ষকের বর্গের সাথে সমানুপাতিক হলো এই সাই স্কয়ার হয়ে গেছে। এই সাই স্কয়ার ইজ নোন অ্যাজ প্রবাবিলিটি ডেনসিটি। এইখান থেকেও কিন্তু তোমাদের একটা এমসিকিউ আসতে পারে ফর এনইটি বা জেই জন্য। তাহলে এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি জেই, যে সাই স্কয়ার এটা কি হিসেবে পরিচিত? প্রবাবিলিটি ডেনসিটি, মানে সম্ভাবনা যে ঘনত্ব, বাংলাতে আর কি কিরকম একটা, প্রবাবিলিটি ডেনসিটি ইজ অলওয়েজ পজিটিভ। এটা কিন্তু এই লাইনটা অবশ্যই মার্ক করবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি যে সাই স্কয়ার যেটা বললাম, যেটা পরমাণুর একটা বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা ওই অরবিটাল ওয়েভ ফাংশনের যে স্কয়ারের সাথে প্রপোর্শনাল। এই যে সাই স্কয়ারটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি নামে পরিচিত এবং এটা সব সময় পজিটিভ হয়। From the value of psi square at different point within an atom, বিভিন্ন বিন্দুতে পরমাণুর মধ্যে বিভিন্ন বিন্দুতে আমি সাই স্কয়ারের ভ্যালু থেকে কি জানতে পারবো? It is possible to predict the region around the nucleus where electron will most probably be found. বলছে নিউক্লিয়াসের কাছাকাছি কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, তার ভবিষ্যৎবাণী কিন্তু করা যায়। ঠিক আছে? ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি কোথায় ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা বেশি হবে, তার আমি কিন্তু প্রেডিকশন করতে পারবো এই সাই স্কয়ারের ভ্যালু থেকে। পরমাণুর মধ্যে বিভিন্ন বিন্দুতে সাই স্কয়ারের ভ্যালু থেকে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো। তাহলে আমাদের এটা কিন্তু কোয়ান্টাম মডেল অফ অ্যাটম, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, এই টপিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? আমি কালকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেব, সেটা হচ্ছে কালকে তো হচ্ছে থার্সডে, আমি তোমাদের 8:30 PM থেকে যেরকম আজকে ক্লাসটা
করলে তোমরা 8:30 থেকে, সেরকমই কালকে একটা টুমরো তোমাদের ক্লাস থাকবে, থার্সডে হচ্ছে যে 28 জানুয়ারি ফ্রম 8 PM, ঠিক আছে? 8:30 PM থেকে 8:30 থেকে তোমাদের কিন্তু একটা ক্লাস 11 অ্যান্ড রিপিটার্স এর জন্য একটা এক্সট্রা ক্লাস আমি করাবো কালকে। তোমাদের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এবং কালকেরটা পড়ানো হলে দেন আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা পাঠাবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো টাটা আজকের মতন। কালকে আমি কিন্তু ক্লাস করাবো, মনে রেখো সবাই কিন্তু ক্লাসটা করবে অবশ্যই। সেটা হচ্ছে 8:30 থেকে, থার্সডে মানে কালকে 28 জানুয়ারি 8:30 PM থেকে তোমাদের ইউটিউবে একটা আমাদের লাইভ ক্লাস হবে, সেটা তোমরা অবশ্যই জয়েন করবে। ওকে, নেক্সট টপিকটা আমি কালকে একটু স্টার্ট করব। ক্লাস 11 অ্যান্ড রিপিটার্স এর জন্য বললাম এক্সট্রা ক্লাস হবে কালকে। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হচ্ছে। বাই, থ্যাংক ইউ, গুড নাইট।